তিনি পৃথিবীর এক মাত্র ব্যক্তি যিনি সমুদ্রের তলদেশে অক্সিজেন এবং পানিতে বেঁচে থাকার জন্য যেসব সরঞ্জামের প্রয়োজন সেগুলো ছাড়াই পুরো 3 দিন বেঁচেছিলেন। ভাগ্য কি তার সদয় ছিল, নাকি মৃত্যু তাকে খুঁজে পায়নি? আজকের এই ভিডিওতে আপনি এমনই এক ঘটনা জানবেন যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা তো কোনো সন্দেহ নেই যে সমুদ্র খুবই ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে থাকে, কিন্তু এই ভয় আরো বেড়ে যায় যখন সমুদ্রের গভীরে যাওয়া হয়। যত গভীরে যাবেন এই সমুদ্র ততই আরো ভয়ানক আর নিঃসঙ্গ বিপজ্জনক এবং মানুষের প্রাণ কেড়ে নিতে মরিয়া হয়ে উঠবে। সমুদ্রে 80% যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি এবং দৃশ্যত কেউ যেতেও চায় না, কিন্তু তারপরেও নৌকা, জাহাজ ও গোটা যাত্রী ভর্তি সমুদ্রের অতলে তলিয়ে গেছে, যেখান থেকে কেউ আর জীবিত ফিরতে পারেনি। তবে আজকের ঘটনাটি এমন একজন মানুষকে ঘিরে যিনি একই সাথে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান এবং দুর্ভাগ্যবান ব্যক্তি। নাইজেরিয়ার অধিবাসী হ্যারিসন পদ জ্যাকবা ওকেনো নামে এই ব্যক্তি একটি তাঁতবোর্ডে রান্নার কাজ করতেন। 2013 সালের 26শে মে 12 জন ক্রু সদস্য নিয়ে ট্রাক ভর্তি গিনি উপসাগরের একটি তেলে ট্যাঙ্কের সহায়তা করার জন্য রওনা হয়, যেখানে হ্যারিসন উপস্থিত ছিলেন। নাইজেরিয়ার উপকূল থেকে 32 কিলোমিটার দূরে গিনি উপসাগরের একটি স্থান একটি তেলের ট্যাঙ্কার আটকা পড়েছিল। কার্ডবোর্ড অপারেটরের জন্য এটি একটি রুটিন কাজ ছিল, কারণ তাদের একমাত্র কাজই হলো জাহাজগুলোকে কোম্পানি থেকে টেনে এনে বেশি পানিতে সরিয়ে দেওয়া। কিন্তু আজকের দিনটি তাদের জন্য মোটেও স্বাভাবিক ছিল না। ভোর 4:30 বাজে এবং যথারীতি তেলের ট্যাঙ্কারটিকে লোহার শিকলের সাহায্যে টেনে নিয়ে যেতে শুরু করে। যখন তারা এগিয়ে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ সমুদ্র থেকে একটি বিশাল বিপজ্জনক ঢেউ উঠে এবং ট্রাকবোর্ডের উপরে আছড়ে পড়ে। এই কারণে ট্রাকবোর্ডের উপর প্রচন্ড চাপ পড়ে এবং সেটি উল্টে যায়। এই চাপ এতটাই তীব্র ছিল যে লোহার শিকল দিয়ে তারা তেলের ট্যাঙ্কারটিকে টেনে নিয়ে যাচ্ছিল তার মুখগুলো ভেঙে যায় এবং ট্রাকবোর্ড জাহাজ থেকে আলাদা হয়ে দ্রুত পানিতে ডুবে যেতে থাকে। এবং এই পরিস্থিতিতে যেমনটা ঘটে, ভেতরে থাকা 12 জন ক্রু সদস্যের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ সদস্য তাদের কেবিনে বসেছিল এবং দুর্ভাগ্যবশত তাদের কেবিনগুলো তালাবদ্ধ ছিল, কারণ সমুদ্রের এই অংশে জলদস্যুদের আক্রমণ খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। এই কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে আগে তারা কেবিনে তালা দিয়েছিল। কেবিনে তালা দিলে হয়তো জলদস্যুদের আসা বন্ধ হয়ে যেত, কিন্তু সমুদ্রের পানির সামনে তার কোনো মূল্য ছিল না। কেবিনের ভেতরে দ্রুত পানি ঢুকে পড়ছিল। হ্যারিসন ভোট ডোবার আগে আগে কেবিন ছেড়ে ওয়াশরুমে গিয়েছিলেন এবং ভোটটি ডুবে যায়। যখন ভোটটি ডুবে যায় তখন তিনি শুধুমাত্র তার আন্ডারওয়্যার পরেছিলেন। তখন তিনি কিছুই বুঝতে পারছিল না যে কি হয়েছে। ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে দ্রুত পানি আসতে শুরু করে। কোনো মতে তিনি ওয়াশরুমের দরজা খুলতে সক্ষম হন। দরজা খোলার সাথে সাথে পানির প্রবাহ হ্যারিসনকে ভর্তির দ্বিতীয় ওয়াশরুমে নিয়ে গেল, যেখানে একটি এয়ার পকেট ছিল। ততক্ষণে নৌকায় সম্পূর্ণ অন্ধকার, এতটাই অন্ধকার যে হ্যারিসন তার হাত দেখতে পায় না। সে শুধু অনুভব করলো যে সে পানির নিচে এবং তার মুখ এয়ার পকেটের ভেতরে আছে। এদিকে কাকবোর্ড সাগরের তলদেশে গিয়ে এক ঝাঁকুনিতে নীরবতা নেমে আসে। কাকবোর্ড সমুদ্র পৃষ্ঠের 30 মিটার বা 100 ফুট নিচে চলে গিয়েছিল। এই গভীরতা পুরো একটি আটতলা ভবনের উচ্চতার সমান। হ্যারিসন, যার পানিতে সাঁতার কাটার কোনো অভিজ্ঞতা ছিল না, সে শুধুমাত্র একটি আন্ডারওয়্যার পরে ঠান্ডা পানিতে এবং সম্পূর্ণ অন্ধকারে একদম একা ছিল। তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই, কারণ তিনি যে এয়ার পকেটে শ্বাস নিচ্ছেন সেটি যে কোনো মুহূর্তে পানিতে ভরে যেতে পারে। তখন তিনি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার হাত দিয়ে জিনিসগুলো ফিল করে পানির মধ্যে দিয়ে এগিয়ে যায়। তিনি আশ্চর্যজনকভাবে আরেকটি জায়গা খুঁজে পেলেন যেখানে একটি বড় এয়ার পকেট ছিল। এটি ছিল কাকবোর্ডের প্রকাশনী অফিস। সেখানে তিনি থাকার সিদ্ধান্ত নিলেন। খাওয়া বা পান করার মতো কিছুই ছিল না, শুধু এইটুকু এয়ার পকেটে যতটা অক্সিজেন ছিল। এই এয়ার পকেট ছিল খুবই ছোট, যার আকার মাত্র 1 থেকে 2 মিটার। এত ছোট জায়গায় আর কতটুকুই অক্সিজেন হবে যা হ্যারিসকে বাঁচিয়ে রাখতে পারবে? স্পষ্ট
স্পষ্টত এখানেও তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এমন সময় তিনি কোনো কিছুর আওয়াজ শুনতে পেলেন। এটা ছিল হাঙরের কিছু খাওয়ার শব্দ। হ্যারিসন এটি দেখতে পাননি, তবে তিনি নিশ্চিত ছিলেন যে হাঙর তার সঙ্গীতের কাছে পৌঁছে গেছে। মৃত্যুর দ্বার প্রান্তে থাকা হ্যারিসন এখন তার মস্তিষ্ককে কাজে লাগাতে থাকে। হাত পা এদিক ওদিক নাড়াচাড়া করতে থাকলে তিনি কিছু ভাসমান কেম দেখতে পান, যা তিনি পানি শূন্যতা থেকে বাঁচতে পান করেছিলেন। এরপরে তিনি একটি ভাসমান গদিও দেখতে পান, যার উপর তিনি শুয়ে পড়ে এবং তার শরীরকে পানি থেকে উপরে উঠাতে পারে। তিনি যদি আরো কিছু সময় ঠান্ডা পানিতে থাকতেন তবে তিনি হাইপোথার্মিয়ার শিকার হতেন। এ অবস্থায় শরীরের সমস্ত তাপ বেরিয়ে যায়, যার পরিমাণ মৃত্যু ছাড়া আর কিছুই নয়। তিনি ডিহাইড্রেশন এবং হাইপোথার্মিয়া এড়াতে সক্ষম হয়েছিলেন, কিন্তু একটি জিনিস ছিল যার সমাধান খুঁজে পাওয়া যায়নি, এবং সেটি হলো অক্সিজেন। এই পকেটে অক্সিজেনের মাত্রা দ্রুত কমছিল। তিনি যে ছোট্ট এয়ার পকেটটিতে ছিলেন, একটি অনুমান অনুসারে এটি কেবলমাত্র এই পরিমাণ অক্সিজেন ছিল যাতে একজন ব্যক্তি মাত্র 60 ঘন্টা বেঁচে থাকতে পারে। এই ঘটনার পর 2 দিন পেরিয়ে গেছে। অক্সিজেন সরবরাহ, যেটি আগে থেকে খুব কম ছিল, তাই এখন মাত্র কয়েক ঘন্টার জন্য অবশিষ্ট আছে। হ্যারিসন এই অন্ধকারে শুধু তার মৃত্যুর অপেক্ষা করছিল। জীবনের এই দুঃসময়ের পর যখন তিনি মৃত্যুর খুব কাছে এসেছিল, অবশেষে তিনি ঠক ঠক শব্দ শুনতে পেলেন। তেল টাকারের ক্রুদের মৃতদেহ খুঁজে পেতে ডুবুরিদের একটি দল পাঠায়। তাদের ধারণা ছিল না যে 3 দিন পরেও ধ্বংসস্তূপে একজন মানুষ বেঁচে থাকবে। এদিকে হ্যারিসন প্রকৌশলীর ঘরে পানির নিচ থেকে একটি আলো দেখতে পান। তার খুশির সীমা ছিল না। তিনি যখন দেখেন একজন উদ্ধারকারী ডুবুরি তার সামনে পানি থেকে বেরিয়ে আসছে। ডুবুরি জানান এই সময়ে হ্যারিসন মৃত্যুর মাত্র কয়েক মিনিট দূরে ছিলেন এবং তার শরীর এতটাই দুর্বল ছিল যে তিনি চোখ খুলতে পারেননি। ডুবুরিরা অবিলম্বে তাকে একটি অক্সিজেন হেলমেট পরিয়ে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক করার চেষ্টা করেন। হঠাৎ চাপ পরিবর্তনের কারণে হ্যারিসনকে তাৎক্ষণিকভাবে সমুদ্র থেকে বের করে আনা হয়নি, কারণ তাতে হার্ট ফেল করতে পারে। এই কারণে প্রথমে একটি ড্রাইভিং বেল্ট আনা হয় এবং হ্যারিসনকে তাতে বসে সমুদ্র থেকে বের করে আনা হয়। তাকে 2 দিন এই ড্রাইভিং বেল্টে পরে থাকতে হয়েছিল, কারণ এর চাপ ধীরে ধীরে কমে আসছে। 2 দিন পর হ্যারিসন সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গেল। জ্ঞান ফেরার পর তিনি প্রথম কথাটি বলেন যে তিনি আর কখনো সমুদ্রের ধারের কাছেও যাবেন না। অ্যালিসন হতবাক হয়ে গেল। কোনো ড্রাইভিং সরঞ্জাম ছাড়াই সমুদ্রের তলদেশে সবচেয়ে বেশি সময় কাটানো এবং জীবিত উদ্ধারকারী তিনি বিশ্বের প্রথম এবং সম্ভবত শেষ ব্যক্তি। তার জীবনের এই শেষ 2 দিন হ্যারিসনকে এত গভীরভাবে আঘাত করেছে যে আজ পর্যন্ত সে দুঃস্বপ্ন দেখতে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।